ওকে মারার পরিকল্পনা করেছিলাম ওই দিন, যেদিন তোর জন্য রিফাত ভাই আমাকে বকে সেই দিনই। কিন্তু পরে যা করলি তার জন্য রাগ আর বেশি উঠেছিল, তাই আর কি হালকা পাতলা কিছু দিলাম। আর আমার চোখের দিকে চোখ তুলেও তাকাবি না। আর আমি এখন যেখানে যাচ্ছি ওইখানে আমার অনেক ছেলে যারা আমাকে কুইন বলে ডাকে, কারণ আমি যে শুভর হবু বউ, বলতে পারিস গার্লফ্রেন্ড। কি রে, তুই কি মার খাওয়ার পর বোবা হয়ে গেলি নাকি? আমি এত কথা বলছি আর তুই কিছুই বলছিস না। আমি তোমাকে একটা কথা বলি, তুমি শিক্ষিত মেয়ে, আমি সংক্ষিপ্তভাবে বললে বুঝতে পারবে। একটা প্রবাদ আছে, খালি কলসি বাজে বেশি, তুমি হলে সেই কলসির মতো। আর দ্বিতীয় কথা, এরকম ছেলেদের মতো চললে তোমাকে কেউ পছন্দ করবে না। এইসব বলার পর সাইফাতুল আমার দিকে রাগের দৃষ্টিতে তাকালো। কিছু বলবে তখনই গন্তব্যস্থানে সিএনজি থেমে আর আমি চলে যাই। এদিকে সাইফাতুল আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমি তাড়াতাড়ি আমার বাসায় যাই, ওখানে রিফাত আগে থেকেই আছে। আমি পৌঁছানোর পর আমি রেডি হয়ে চলে যাই হলরুমে। গিয়ে দেখি সবাই বসে আছে। আমি লক্ষ্য করলাম সাইফাতুল আছে। আমি সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকলাম, আমি কিছুদিনের জন্য ভ্রুঙ্গামারি যাব, ওইখানে আমার কাজ আছে। আর আমি যতদিন ছিলাম না তবুও সবার খবর জেনেছি। তোমরা এতদিন ভালো ছিলে, এরপরেও যেন ভালো থাকো। তবে আমাদের মেয়ের থেকে ছেলেরা অনেক সুন্দর, আর গ্রুপের মেয়ে আছে 60 জন। এদের মধ্যে একটা মেয়ের ব্যাপারে আমি শুনেছি যে কিনা অনেক খারাপ একটি মেয়ে, যে কিনা বিনা কারণে একটি ছেলেকে মেরেছে। তোমরা কি এমন করেছো আমি জানি, তুমি নিজের ইচ্ছায় বেরিয়ে আসো। আমি নাম ধরে ডাকলে কিন্তু শাস্তির পরিমাণ বেড়ে যাবে বলে দিলাম। তখনই দেখি সাইফাতুল আস্তে আস্তে বেরিয়ে আসছে, মাথা নিচু করে আসলো আমার সামনে। আমি সাইফাতুলকে বললাম, তুমি হয়তো আমাকে চিনো না, আমি সব খবর রাখি। তুমি বলো নাকি আমার হবু বয়ফ্রেন্ড, সরি তুমি বলো তোমার হবু গার্লফ্রেন্ড।